আমাদের অনুমান যে ভাই নিজে থেকে জীবন হারায়নি, ভাইয়ের যে জীবন নিয়ে না হলে ভাই তো পাগলা লাই, ওর ডকুমেন্টস ওর কোনো কিচ্ছু পায়নি পুলিশে। সেদিন আমরা ফোন করেছি ওই নাম্বার কি করে পুলিশে ভাই করে আমার ছেলেকে ফোন করে বলেছে যে আপনারা কেউ রাজস্থানে আছে, এরকম এরকম আমার থানা থেকে ফোন করছি, একটা বডি পাইছি। আমার ছেলে বলছে বডির ছবি ব্যাটা ছবি দেখেছে, দেখে আমাকে বলছে যে মা আমাকে ফোন করেছিল। তা আমি বলছি যে না, তা আমি বলছি যে আমার মোবাইলে ফোন লাগছে না সুইচটা। আমাকে বলছে যে নানিকে ফোন করো, কি রঙের জামা গায়ে দিয়ে গেছিল। আমি মাকে জিজ্ঞেস ফোন করে জিজ্ঞেস করতে করতে মা বলছে জি কেনে কাটিয়ে দিয়ে আমার ভাবিকে জিজ্ঞেস করছি যে কিরণ কি রঙের জামা গায়ে দিয়ে গেছিল। বলছে যে এই কালারের। অমনি আমার ছেলে আর বৌমা বলছে যে এটাই। তখন আর কিছু জানি না। আবারও এক পরিযায়ী শ্রমিক নিহত, কিন্তু পরিবারের দাবি আত্মহত্যা নয়, তাকে মেরে ফেলা হয়েছে। গত 26শে আগস্ট 2025 তারিখ সংসার চালানোর জন্য পরিবারের মা ভাই বোনদের মুখে দুবেলা দুমুঠো খাবার তুলে দেওয়ার জন্য রাজস্থানের গুলাবপুরা এলাকায় কাজে গিয়েছিলেন পরিযায়ী শ্রমিক ইসমাইল হক, বয়স 32 বছর, কিন্তু তার আর বেঁচে ফিরে আসা হলো না গ্রামে। রাজস্থান থেকে খবর আসে ইসমাইল হক আত্মহত্যা করেছে। নিহত খবর আসতেই কান্নায় ভেঙে পড়েন সবাই, মা ভাই বোন পাড়া প্রতিবেশী সবাই শোকাহত ঘটনায়। খবর পাওয়ার পরে পরিবারের পক্ষ থেকে রাজস্থানে তার দেহ নিয়ে আসার জন্য লোক পাঠানো হয়। পরিবারের লোকজন সংবাদ মাধ্যমের সামনে বলেন এটা আত্মহত্যা নয়, সম্ভবত মেরে ফেলা হয়েছে। পরিবারের পক্ষ থেকে রানীতলা থানার দ্বারস্থ হয়ে ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানাচ্ছেন পরিবারের লোকজন। সাংবাদিকদের সামনে এমনটাই বললেন পরিবারের লোকজন। স্থানীয় গ্রাম পঞ্চায়েতের প্রধান বেলুয়ারা বিবি, উপপ্রধান রফিকুল ইসলাম, ব্লক কমিটির সদস্য শেখ সাদুল হক ও টিএমসি নেতৃত্বরা খবর পাওয়া মাত্রই সেই শ্রমিকের বাড়িতে ছুটে যান, পরিবারের লোকজনের সঙ্গে দেখা করেন এবং তাদেরকে সমবেদনা জানান। এছাড়াও সরকারি যে সমস্ত সাহায্য আছে পরিবারকে দেওয়ার আশ্বাস দেন। এই ঘটনা জুড়ে এলাকায় নেমেছে শোকের ছায়া। কি বলছেন সংবাদ মাধ্যমের সামনে শোনাবো আপনাদের। নিহত পরিযায়ী শ্রমিকের বাড়ি রানীতলা থানার অন্তর্গত বীরপাড়া গ্রামে। রানীতলা থেকে আজিমউদ্দিন শেখের রিপোর্ট, আখিরিগঞ্জ নিউজ। আমার ভাই বলছে যে আজকে 10 দিন হলো যা, কিন্তু কিবারের দিন গেছে, কোন টাইমে গেছে আমি সেরকম জানি না, মানে আসার সময় হয় না। আমার মা বললো যে বেটা আজ কয়েকদিন হলো কাজে গেছে, তো ফোন করেনি। আমি মাকে বললো যে ও করেনি, তো তুমি তো করতে পারতে, বড় তো আপাত বিপদ কিছু আছে। মা বলছে যে তাহলে আজ রাতে করবো। তো মা বলছে যে বেটা ফোন করে, তারপরে দিন আবার ফোন করে মাকে জিজ্ঞেস করছি, তো মা বলছে যে মা ফোন করেছিল তো সুইচ স্টপ, তাই বলছে সুইচ স্টপ বলছে। তখন আমি আবার আমার বাড়ি থেকে আমার মোবাইল থেকে ফোন লাগানো, ওটাতেও সুইচ স্টপ বলছে। দেওয়ার পরে এবার আমার ছেলে বাড়ি ঢুকলো, আর তো বলছি যে বাবু তোমার মামা তো কদিন কাজে গেছে, তো ফোন লাগছে না, মোবাইল সুইচ স্টপ বলছে। তো ওই নাম্বারটা আমার কাছে না, আগের নাম্বারটা, তো তোমার কাছে থাকে তো লাগাও। তো আমার ছেলে লাগিয়ে দিল, লাগিয়ে দেওয়া মাত্র ফোন ধরলো। ধরার পরে আমি বললো যে কেমন আছিস? না তো ভালো আছি। কোথায় আছিস? না তো রাজস্থানে আছি। রাজস্থান কী করতে গেলি? তো বলছে যে কাজের লেখা এসেছি, কাজ দেখতে এসেছি, দেখাশোনা করছি। তো কিসের কাজ করতে গেলে? টালির কাজ করতো। টালির কাজ? হ্যাঁ। আমি বলছি যে কাজ গেছিস, কাজ পাইসিনি, তো দেখাশোনা করছিস, টাকা পয়সাও তো নাই, তো কি খাওয়া দাওয়া করবি? খাওয়া দাওয়ারও তো অসুবিধা হবে। তো বলছি অসুবিধা হবে না। আমি তোর কাছে বলে টাকা পয়সা নাই, ভাইয়ের কাছে চাহালছিলি তো নাই, তো আমাকে শুধু বললে যে ভাইয়ের কাছে নাই, পাইনি, তো আমি মার কাছে চাহাবনি। তো যদি মার কাছ থেকে নিয়েছি, যে নিয়ে এসেছি, এই কথা দিয়ে আমি বলি দেখে শুনে ভালোভাবে থাকিস, তাই বলে ফোনটা যখন আজান হচ্ছিল দিয়ে আমি রেখে দিই। আচ্ছা, আপনাদের কি অনুমান হচ্ছে মানে কিভাবে মারা গেল? আমাদের অনুমান যে ভাই নিজে থেকে জীবন হারায়নি, ভাইয়ের যে জীবন নিয়ে না হলে ভাই তো পাগলা লাই, ওর ডকুমেন্টস ওর কোনো কিচ্ছু পায়নি পুলিশে। সেদিন আমরা ফোন করেছি ওই নাম্বার কি করে পুলিশে ভাই করে আমার ছেলেকে ফোন করে বলেছে যে আপনারা কেউ রাজস্থানে আছে, এরকম এরকম আমার থানা থেকে ফোন করছি, একটা বডি পাইছি। আমার ছেলে বলছে বডির ছবি ব্যাটা
দিয়ে ছবি দেখেছে, দেখে আমাকে বলছে যে মা আমাকে ফোন করেছিল। তা আমি বলছি যে না। তা আমি বলছি যে আমার মোবাইলে ফোন লাগছে না, সুইচটা। আমাকে বলছে যে নানিকে ফোন করো, কি রঙের জামা গায়ে দিয়ে গেছিল। আমি মাকে ফোন করে জিজ্ঞেস করতে করতে মা বলছে যে কেনে কাটিয়ে দিয়ে আমার ভাবিকে জিজ্ঞেস করছি যে কিরণ কি রঙের জামা গায়ে দিয়ে গেছিল। বলছে যে এই কালারের। অমনি আমার ছেলে আর বৌমা বলছে যে এটাই। তখন সোমবার মঙ্গলবার ছিল। মঙ্গলবার। মঙ্গলবার ছিল রাত্রে 10:30টার সময়। রাত্রি 10:30টায়। 10:30টায় বিটিকে করেছে আর আমি তা 11টা হয়েছিল। আপনার ছেলে কি আপনাকে ফোন টোন করেছিল? আমি করেছিল, বেটা হ্যালো বলেছিল, কিন্তু বেটা ফোনে কথা বলতে পারিনি, মানে ট্রেনের করছিল যাওয়ার সময়? যাবার সময়। কতদিন হলো আপনার ছেলে যাওয়া? আমার বেটা 10 দিনই লোকাল। কিভাবে ওখানে মারা গেল এটা শুনেছেন? না, কি ভাবছেন আপনারা? বেটারা আইলে গাছ ওই সঠিক খবরটা পাবো। কি নাম আপনার ছেলে? ইসমাইল হক, আপনার নাম? হামেশা দিন। এই গ্রামের নাম কি? ছেলের বাবার নাম গ্রামের নাম? বীরপাড়া। ফার্স্ট টাইম আমাদের সন্দেহ এটা মার্ডার করা হয়েছে ওকে, যেহেতু স্পটে পুলিশের বক্তব্য মোবাইল পেয়েছে কিন্তু মোবাইলে সিম পাইনি, ফার্স্ট ক্লু এটা পেয়েছি আমরা, ওই জন্য আমরা সন্দেহ করছি এটাকে মার্ডার হয়েছে। কোথায় কাজে গেছিল? ও রাজস্থান গিয়েছিল, রাজস্থানের কোন জায়গায়? গুলাবপুরা থানা। কি কাজ করতো? মার্বেল টাচাপের কাজ করতো। কতদিন হলো যাওয়া? গত 26 তারিখ বাড়ি থেকে বেরিয়েছিল। আপনাদেরকে কে খবর দিল প্রথমে? প্রথমে ওখানকার লোকাল থানার পুলিশ আমাদেরকে ফোন করে ওদের নম্বরে, মানে ওদের বক্তব্য আমি ফোন করেছিলাম পরে, ওই নম্বরে ফোন করে জিজ্ঞাসা করলাম কোথা থেকে কী পেলেন, বললাম 30 তারিখ, গত 30 তারিখ আমরা এনাকে উদ্ধার করেছি রেলের ট্র্যাক থেকে। রেল ট্র্যাক থেকে উদ্ধার করেছে? 30 তারিখ পেলেন, ও তো আরও ডকুমেন্টস ছিল, তারা আপনারা প্রথমে জানেন না কেন? বলছে আমরা কিছু পাইনি, জাস্ট একটা ভাঙা মোবাইল পেয়েছি। মোবাইল থেকে আমাদের ইএমআই নাম্বার ট্রেস করে, লাস্ট কল ট্রেস করে একটা নাম্বার পেয়েছি, ওখানে জানিয়েছে সব কিছু ডিটেলস। এটা ওই থানার পুলিশ বলছে? হ্যাঁ, থানার পুলিশ তাই বললো। গত 30 তারিখ আমরা উদ্ধার করেছি ওনাকে। রাত্রিতে না সকালে? এটা রাত্রি 8টার সময়, আর 30 তারিখ দুপুরে কথা বলেছি 1টার সময়। সেই মোবাইলটা এখন আমরা খোঁজ পাচ্ছি ভাঙা না, সেই পুলিশটা আমাকে বলেছিল মোবাইলে কিছু পাইনি, পুরো ভাঙা। সেই জন্য আমাদের সন্দেহটা আরও বেড়ে যাচ্ছে। কি নাম যে মারা গেছে? ওর নাম কি? ওর নাম ইসমাইল হক, ডাক নাম কিরণ। আপনার কে হচ্ছে ওটা? আমার বন্ধু। এই গ্রামের নাম? বীরপাড়া। আপনারা লোকাল প্রশাসনকে সব জানিয়েছেন বিষয়? হ্যাঁ, আমরা যেদিন ঘটনা হয় সেদিনকে রাত্রেই আমি 10:30টার সময় খবর পেয়েছি, আমাকে জানালো যখন বড়ো মেজো ভাবি। আমি রাত 10:30টার সময় দেখে নিলাম, ও ছিল না, ওই বাড়িতে ছিল। ওরা এলো, আমি রাত 10:30টার সময় প্রায় 11টার সময় থানা গেছিলাম বড়োবাবুর কাছে, ওনাকে সব কিছু আমি বলে এসেছি। আপনার নাম কি? আমার নাম সাদ্দাম। আমরা এর তদন্ত, মানে প্রশাসনিক হিসাবে তদন্ত চাই কিভাবে উনি মারা গেলেন, এবং মারা যাওয়ার পরে যে রেল পাট্টিতে পাওয়া গেল, যেভাবে ছবিগুলো এসছে বা যেভাবে রেকর্ডিংগুলো পাঠিয়েছে, তাতে এটা অ্যাকচুয়ালি রেলের কাটা নয়, ডেড বডি নয়। এর তদন্ত প্রশাসনের কাছে আমার আবেদন, এটার তদন্ত চাই। ওরা সিম দুটো যে আউট হয়েছে, সিম দুটোর ডিটেলস, ফোন মানে আপ টু ডেট, মানে ফোন যদি বের করা যায় তো এর তদন্তে অনেকটা হেল্প হবে। আমি চাই সেই সিম নাম্বার দুটোর রেকর্ডিং, কল রেকর্ড বের করানো প্রশাসনিক হিসাবে। এটা কি পুলিশের পক্ষ থেকে বলা হয়েছিল যে আত্মহত্যা করেছে উনি? হ্যাঁ, ওনারা ওখানে বলেছে যে এটা আত্মহত্যা করেছে। আমরা যে ড্রাইভারের, যে গাড়িতে অ্যাক্সিডেন্ট হচ্ছে সেই ড্রাইভারের নিয়েছি, মানে কি বলে, মুখ জবানি নিয়েছি। বলছে যে আমরা চালিয়ে যাচ্ছিলাম, সামনে থেকে উনি এসে ডাইরেক্ট মানে করেছে, মানে গাড়িতে পড়েছে। কিন্তু পেশেন্টের পরিস্থিতি দেখে তাতে সেটা একদম ট্রেনে কাটা, এটা একদম পরিষ্কার ট্রেনে কাটা না, এটা মার্ডার। যে ড্রাইভার বক্তব্য দিয়েছে ওটা ট্রেনের ড্রাইভার না? ওরা বলতে চাইছে যে হ্যাঁ ট্রেনের ড্রাইভার, কিন্তু আমরা ওনারাকে বলেছিলাম যেখানে থেকে পাওয়া গেছে
ওনারাকে বলেছিলাম যে মানে এটা যে গেছে তার মারফতে আমি কথাটা শুনেছি যে ওরাকে বলেছিলাম যে আমাদের একটা ডায়েরি নেওয়া হোক, সেটাও ওরা নেয়নি। ওরা লাস্ট বলেছিল সব প্রুফ দিব, কোনো প্রুফ আমাদের দেওয়া হয়নি, এবং একটা শুধু চালান কলমে লিখে একটা পেপার লিখে ওরা লাস্টটাকে পাঠিয়ে দিয়েছে। এবং যে অ্যাম্বুলেন্সটা করা হয়েছে, অ্যাম্বুলেন্সটা পুরো ফুল পেমেন্ট করো তারপর অ্যাম্বুলেন্স ছাড়ো, এরকম প্রশাসনের তরফ থেকে বলা হয়েছে যে ওরা যদি পয়সা না দেয় যাওয়ার পরে, তারপরে আমরা এখান থেকে পয়সা পাঠিয়ে অ্যাম্বুলেন্সটা 50% পেড করার পর তবে অ্যাম্বুলেন্স ছেড়েছে ওখান থেকে। কোম্পানির পক্ষ থেকে কিছু টাকা পয়সা দেওয়া হয়নি? না, সেরকম কিছু হয়নি। মানে যা খরচ করেছেন আপনারা বাড়ি থেকে? হ্যাঁ, সব বাড়ি থেকে, আমাদের যাওয়া, লোক যাওয়া পাঠানো সব আমরা বাড়ি থেকে খরচ করছি আমরা। পোস্টমর্টম কি হয়ে গেছে ওখানে? হ্যাঁ, ওখানে পোস্টমর্টম হয়েছে। পোস্টমর্টম পুলিশেরা নিজেরা গেছিলো, আমাদের লোকও গেছিলো। সেই পোস্টমর্টম রিপোর্ট যাওয়া হয়, থানার লোক নিয়ে নিয়েছে। পুরো পেপার দেওয়ার পর যখন সুইল সই হওয়ার পর আমরা বলেছে লাস্টে সব পেপার রেডি হয়ে যাক, তোমরাকে সব দিব। লাস্টে বেলায় সই হওয়ার পর যখন পেশেন্ট মানে লাস্ট যখন গাড়িতে ওঠার পর ওরাকে একটা পেপার ধরিয়ে দিয়েছে, বলেছে তোদের কিচ্ছু দেওয়া হবে না, যদি মনে করে যে না এসব নিব তাহলে পরে তোদের সই হয়ে গেছে, লাস্ট অবুধা করে দিয়ে তোদেরকে বাড়ি গেলে তাহলে এরকম বক্তব্য। আপনার নাম? আমার নাম মোহাম্মদ সাদেক আলী। কে হচ্ছে আপনার এটা? আমার একটা পিসির ছেলে। এই বিষয়টা নিয়ে আপনি যেটা আমাকে প্রশ্ন করলেন, খুব দুঃখজনক ঘটনাটা হয়েছে। দেখুন, আজকে আমি নসিপুর অঞ্চলের একটা আমার পার্শ্ববর্তী বরগুনা গ্রামের আমি একটা সদস্য, সেখান থেকে আমি কালকেই রিপোর্টটা সকালবেলায় পেয়েছি। কালকে আমি একটা অন্য জায়গায় যাচ্ছিলাম, সেই মুহূর্তে আমাকে বললো যে আপনি কোথায় যাচ্ছেন। উপপ্রধান বললো আমি এইরকম পরিস্থিতি, আমি এমার্জেন্সি মতন বেরিয়ে গেলাম, বিষয়টা তুমি একটু দেখে নিও। ওকে বলে আমি বেরিয়ে গেলাম। তারপরে ধরেন যে কালকে থেকে আমি খোঁজ খবর এদিক ওদিকে নিচ্ছি। আমি প্রশাসনের তরফ থেকে যেরকম আমাদের বিডিও সাহেব যোগাযোগ মোটামুটি ঠিক প্রধান সাহেব আবার করছে, রফিকুলও করেছে, এবং থানা প্রশাসনের দিক দিয়ে আমাদের ওখানে কথাবার্তা বলা হয়েছে। আজকে আমরা যে সিদ্ধান্ত নেব যে তারা কী উত্তর দিচ্ছে। আর এই যে এরকম ধরেন দুর্ঘটনা পরস্পর দিন দিন বেড়ে যাচ্ছে, খুব দুঃখজনক ঘটনা। আমাদের এখন রাজ্য সরকার কী চিন্তাভাবনা করছে এটা এখন আমরা ভেবে শেষ করতে পারছি না। দেখুন, এরা পেটের মানে জ্বালায় বাইরে এরা কাজে যাচ্ছে, সেখানে বাইরের লোকও তো আমাদের পশ্চিমবাংলায় কাজ করছে। অবশ্যই আজকে পশ্চিমবাংলা যে বাইরে থেকে এসে কাজ করছে, তো আজকে পশ্চিমবাংলার লোক তো একটা পর্যায় শ্রমিক বাইরে যারা এসে পশ্চিমবাংলায় কাজ করছে, তাদের কোনো ক্ষতি হয়েছে কি, তাদেরকে কোনো অন্যায় কথা বলে কি? আর বাইরে যখনই চলে যাচ্ছে তখনই আমাদের পশ্চিমবাংলা যেহেতু আমরা বসবাস করি, পশ্চিমবাংলায় বাংলা হিসাবে ভাষাটাই যে আমাদের মাতৃভাষা, এই কথাটা যখনই হয়তো মুখ দিয়ে হয়তো বেরিয়ে আসছে তখনই ধরেন তাদের ওপর আক্রমণ চালাচ্ছে। এটা বেশিরভাগ ঘটনা ঘটছে রাজস্থান, আপনার উড়িষ্যা, তারপর আপনার ওই উত্তরপ্রদেশ, হ্যাঁ, এইসব বিজেপি শাসিত যে রাজ্যগুলো আছে সেইগুলো দিন দিন একবার দুর্ঘটনা এইভাবে অত্যাচার, বাংলা জনগণের ওপর অত্যাচার চালাচ্ছে। তার পর্যায় শ্রমিকের উপরে, পর্যায় শ্রমিকেরা যায় কিসের জন্য যায়? আমাদের হয়তো পশ্চিমবাংলায় কাজ সেরকম একবারে সীমিত, তার জন্যে ওরা বাইরে কাজে যাচ্ছে। সেই যে ছেলেটা ইয়ং ছেলে, তার বয়স এখন 31 বছর বয়স, সে ধরুন আমার মার সঙ্গে মাকে নিয়ে আজকে ধরেন সে দিন কাটাতো। সেই ছেলেটা আজকে কাজে গেছে রাজস্থান, সে টাইলিসের কাজ করে। উনি হয়তো আমি যেটুকু খবর পেলাম, উনি মনে হয় 26 তারিখে নাকি কাজে বেরিয়েছে সকালবেলায়। হয়তো ধরেন যে সেখানে গেছে, কাজ হয়তো খুঁজেছে, কাজও হয়তো ওখানে হয়তো এর আগেও কাজ করে এসছে। হয়তো আমার মনে হয় ওকে ওখানে যেভাবে হোক ওকে প্ল্যান মাফিক ওকে মার্ডার করে রেল লাইনের ঝুপির ধারে একটা ওই দিকে রেল লাইনের ওপরে ফেলেছে। এবার সেই যেই জায়গাটায় ফেলেছে সেখানকার যে ভিডিও আমি ছবিটা দেখলাম, তাতে আশপাশে তো কিছুই নেই, জঙ্গলের মতন। তাহলে সেখানে কী করে হয় ওখানে সুসাইড করতে পারে বা ওখানে অ্যাক্সিডেন্ট হতে পারে? যদি আপনার একটা ফাঁকা জায়গার উপর ট্রেন দ্রুত গতিতে চলে যায়, তাহলে যদি ঝাঁপ দিয়েও পড়ে তাহলে তো আপনার হাত কাটবে না, দুটো হাত কেটে যাবে না, দুটো পা কেটে যাবে না, মাথার ধুলি উঠে যাবে না। একে পুরো অঙ্গটাই মানে চিটিবিটি হয়ে গেছে। পুরো ওকে প্ল্যান মাফিক করে ওকে কেটে ওইভাবে ওকে ফেলে রেখেছে। তা সত্ত্বেও ওনার যেটা আমরা শুনলাম মোবাইলটা নাকি ভাঙাচোরা শুনেছি। এখন জানি না কতটা কি সত্যি, সেটা ধরনের প্রশাসন বলতে পারবে ওখানকার।
আরপিএফ, সে আরপিএফ বডি নিয়ে গিয়ে ওরা কী করেছে এখনও সঠিক আমরা রিপোর্ট পাইনি। তার সঠিক রিপোর্ট নেওয়ার জন্য আমরা প্রশাসনের দ্বারস্থ হব। প্রশাসন আমাদের কী ব্যবস্থা করে দিচ্ছে তারপরে আমরা বন্দোবস্ত। আর আমরা তদন্ত করার জন্যে যতটা আমাদের প্রশাসনিক ডিপার্টমেন্ট আছে আস্তে আস্তে সেই জায়গায় পৌঁছাবো। যদি আমাকে এখানকার গ্রামবাসী যদি আমাকে সহযোগিতা করে, ইনশাল্লাহ আমি তদন্ত করে যতটা পারি চেষ্টা করবো তার পাশে দাঁড়িয়ে থাকার আমি কাজ করব। আপনার নাম? আমার নাম মোহাম্মদ শেখ সাদুল হক। আমি বলতে চাই যে আজকে হয়তো 10 দিন হলো আমার নসিপুর অঞ্চলের বীরপাড়া গ্রামের একজন হয়তো 10 দিন হলো পরিযায়ী শ্রমিকের মানে রাজস্থানে কাজ করে, সে কাজে যায়। এবার সে ওখানকার লোকজন বলছে যে কি ট্রেনে কাটা, কিন্তু এটা দেখছি ট্রেনে কাটা না, কিন্তু এটা নিয়ে আমাদের ব্যবস্থা নিতে হবে যে কীভাবে সে ট্রেনে কাটলো না মার্ডার হলো না সুসাইড করলো, এটা আমাদের তদন্ত করা খুব দরকার। আমরা এটা সব কিছুর মাধ্যম দিয়ে আমরা তদন্ত চাই। আচ্ছা, আপনাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এর পূর্বে ঘোষণা করেছিলেন যে পরিযায়ী শ্রমিক যারা তাদেরকে নিয়ে যাওয়া নিয়ে আসা এইসব খরচ কিন্তু সরকারের পক্ষ থেকে ব্যবস্থা করা হবে। সেটা নিয়ে আপনারা কতটা তৎপর হচ্ছেন? সেটা নিয়ে আমি দেখছি কতদূর করা যায়। মানে আমি হয়তো বিডিও সাহেবকে আমি জানালছি, কালকে সকালবেলাতে জানার পরে আমি ডিটেল ছেলের বাবার নাম বা তার নাম সব ঠিকানা আমি দিয়েছি, বিডিও স্যারকে বলেছি। সে বিডিও স্যার বললে ঠিক আছে আমি এটার ব্যবস্থা নিয়েছি। বিডিও সাহেবের পক্ষ থেকে প্রতিনিধি পাঠানো হয়েছিল? হ্যাঁ, পাঠানো হয়েছে। আপনার নাম? আমার নাম হচ্ছে বেলোয়ারা বিবি, আমি নসিপুর জেলার প্রধান। কিভাবে ঘটলো একটু বিস্তারিত প্রথমে বলুন। বিস্তারিত আপনার বলে দিয়েছি, সাদ্দাম হোসেন যেটা বললো ওই পুরো ডিটেলসটা জানে। আমরা পরে যে শুনলাম, আমি রাত্রে গেছিলাম, সেদিকে রাত্রে বড়োবাবুকে বলা হয়েছিল, বড়োবাবু সব দিয়েছিল যে কিছু হলে আমাকে যোগাযোগ করো। তারপরে কালকে আমরা রাত্রে গিয়েছিলাম 5 জন মতো, তো স্যারকে বলা হলো যে আমাদের তো কিছু সহযোগিতা পেলাম না, মানে রাজস্থান থানা থেকে। তখন বললো যে তোমরা আজকে সন্ধ্যা পর্যন্ত দেখো, আজকে টাইমটা দিয়েছে যে আজকে সন্ধ্যা পর্যন্ত দেখো, যদি না হয় আমি উপর প্রশাসনকে ডিজিকে ফোন টোন করে আমি ওই রাজস্থানের ডিজিকে ফোন করে আমি যতদূর দরকার মানে আমার সামর্থ্য সেটা আমি চেষ্টা করব। আচ্ছা, এই যে পরিযায়ী শ্রমিকদের ওপর একের পর এক অত্যাচার হচ্ছে ভিন রাজ্যে, এটা নিয়ে কী বলবেন? এটা তো বেড়েই চলেছে, দিন দিন বেড়েই চলেছে। কিছুদিন আগে ধরেন আলাইপুরাতে হয়েছিল, আপনার 1 নম্বর ব্লকে, আমাদের সৈয়দপুরে আল্লাহ রাখা গায়ে হয়েছিল। এ তো দিনের দিন মানে চরম মাত্রা পৌঁছে গেছে। মানে এটা তো একবারে নিশ্চিত যে মার্ডার। মানে একটা মানুষ কাটলে 3-4 জায়গায় কাটে না, পাও কেটেছে, মাথাটা পুরো, আপনি হয়তো ছবিটা দেখলে বুঝতে পারেন, পুরো লাগছে ছিলা না, যেভাবে মানুষকে ছিলে রেখেছে, মানে গরু ছিলার মতো করে। এটা পরিকল্পিতভাবে একবারই পরিকল্পিতভাবে একবার তদন্ত হওয়া দরকার। আমি চাই যে প্রশাসন, আমি তৎপর দেখছি যে চেষ্টা করে কতদূর করা যায়। আজকেও যাব, দেখি প্রধান সাহেবকে নিয়েও যাব, যে যতদূর চেষ্টা পারি ততদূর দেখব। তাছাড়া আমাদের তো এখন মানে অন্য রাজ্যে এটা যেহেতু রাজস্থান রাজ্যের উপর যতক্ষণ না আমাদের সাহায্য করে ততক্ষণ আমরা বলতে পারছি। যেমন আমি যেমন কালকে বললাম যে স্যার একটা কল ডিটেলসটা চাই, আমরা একটা ফোনে তো কল হয়, সেই কল ডিটেলসটা আমাদের দরকার। কল ডিটেলসটা হলে তো বুঝতে পারবো যে ছেলেটা কোথায় গেছিলো, কার সঙ্গে কাজ করছিলো, কোন ইঞ্জিনের সঙ্গে আর কথা হয়েছিল বা কোন কোম্পানির সঙ্গে, আমরা কিছুই জানতে পারছি না। মানে কে ওকে ডেকেছিলো সেটাও বুঝতে পারছি না আমরা। আচ্ছা, ওখান থেকে কি বলা হয়েছিল রাজস্থান থেকে? ওখান থেকে বলা হয়েছে যে সুসাইড, রেল অ্যাক্সিডেন্ট। আর আপনারা কি মনে করছেন? আমরা তো মনে করছি একবার মার্ডার, ওকে পরিকল্পিতভাবে মার্ডার করা হয়েছে। দিয়ে এখন রেলের ট্র্যাকে ফেলা হয়েছে, তো রেলের নামে বলা হচ্ছে। আপনার নাম এবং পরিচয়? আমার নাম রফিকুল ইসলাম, আমি নসরুল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান।